প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ডিজিটাল ব্যাংকিংয়ের যে প্রক্রিয়াটি নিয়ে নানাভাবে কথা হচ্ছে, বাংলাদেশেও ব্যাংকগুলো নানাভাবে এক একটি ব্যাংক তার প্রস্তুতির জায়গা, তার যে নিজস্ব নীতিমালার প্রশ্ন জায়গা থেকে বা কর্মপরিকল্পনার প্রেক্ষাপট থেকে তারা কিভাবে ব্যাংকের কার্যক্রম বা প্রোডাক্টগুলোকে ডিজিটালাইজড করা যায় সেই প্রসঙ্গগুলো নিয়ে ভাবছে। কিন্তু এই ভাবনার আগে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যে আসলে এই ব্যাংকিং প্রোডাক্টে ডিজিটালাইজেশন বলতে আমরা কী মিন করছি, কিংবা ফাইন্যান্সিয়াল যে লিটারেসি অথবা ব্যাংকিং লিটারেসি সম্পর্কে গ্রাহক বা জনগণকে কতটা অবগত করা সম্ভব হচ্ছে, বা ব্যাংকে যারা এমপ্লয়ি রয়েছেন তারা যার যার দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী কাজ করছেন তাদেরকেও এই প্রক্রিয়ায় কতটা অভ্যস্ত করা যায়, আমাদের এই ক্ষেত্রে অগ্রগতি যতটুকু হয়েছে তা কতটুকু সন্তোষজনক মনে করছেন ব্যাংকাররা, অথবা অগ্রগতি বাড়ানোর ক্ষেত্রে কী করণীয়, এবং এই সেক্টরের বা এই প্রক্রিয়ার বা এই ডিজিটাল যে টুলসগুলো আছে বা যে প্রক্রিয়াগুলোর কথা বলা হয়, যে অ্যাপ্রোচগুলো বলা হয়, সেগুলো ব্যাংকিং সেক্টরে কতটা সম্ভাবনা তৈরি করতে পারে, এই প্রসঙ্গগুলোকে সামনে রেখেই আজকের আলোচনা। তারই প্রেক্ষাপটে আলোচনা শিরোনাম ডিজিটাল ব্যাংকিং প্রক্রিয়া, অগ্রগতি ও সম্ভাবনা। এই বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত ব্যাংকার, যিনি ব্যাংক সহ অন্যান্য ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের যার অভিজ্ঞতা রয়েছে, এরকম একজন মানুষকে আমরা ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আজকে সম্মানিত আলোচক হিসেবে আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল 9-এর সমস্ত সম্মানিত দর্শকদের। জি, আমরা শুরুতে এইভাবে আলোচনাটি শুরু করতে চাই যে খালিদ ভাই, সেটি হচ্ছে ডিজিটাল ব্যাংকিং নিয়ে তো আমরা অনেক আলোচনা শুনছি। আমরা যদি একটু প্রক্রিয়াটি বোঝার চেষ্টা করি আপনার কাছ থেকে, নানা ধরনের কনসেপ্ট আমরা শুনছি, ডিজিটাল ইনক্লুশনের কথা শুনছি, স্মার্ট ব্যাংকিংয়ের কথা শুনছি, আবার যেটা ডিআইপির প্রসঙ্গগুলো আপনারা বলছেন যে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, এই প্রসঙ্গগুলো তো নিশ্চয়ই গ্রাহক পর্যায়ে এত একাডেমিক টার্ম ব্যবহার করে সে বুঝবে না। খুব সহজভাবে যদি আমরা বুঝতে চাই আপনার কাছ থেকে কি বলবেন? ডিজিটাল আসলে কোনো টুলস বা টেকনোলজি না। জি, ডিজিটাল হচ্ছে একটা মাইন্ডসেট। আচ্ছা। এবং সেই মাইন্ডসেটটা হচ্ছে গিয়ে আজকের না, আগামীর। ডিজিটাল শব্দটা আমরা যখনই বলবো তখন হচ্ছে গিয়ে আজকে যেটা হচ্ছে সেটা ডিজিটাল না, এটা হচ্ছে গিয়ে আমরা বলি অ্যাজ ইট ইজ। অ্যাজ ইট ইজ। জি। ডিজিটাল মানে হচ্ছে গিয়ে আগামীকালকে কি হতে পারে সেইটাকে যদি আমি ধারণ করতে পারি, সেইটাকে যদি আমি অনুভব করতে পারি, অনুমান করতে পারি এবং সেইভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে ডিজিটাল। একটা ফিচার ফোন দিয়ে একটা টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারে, সেই সময় কিন্তু এটাই ছিল ডিজিটাল। জি। আজকের দিনে যদি আমি চিন্তা করি এটা কি আসলে ডিজিটাল? এইটা বেসিক্যালি ডিজিটাল একটা টুলস এবং সেটা একটা মাইনর টুলস। আজকের ডিজিটালটা কি? আজকের ডিজিটালটা হচ্ছে গিয়ে আমি একটা অ্যাপে ঢুকবো, ক্লিক করব, 2টা ক্লিক করব, 3 নাম্বার ক্লিক করব, টাকা পাঠানো শেষ। আজকের দিনের ডিজিটাল হচ্ছে গিয়ে আমি কোথাও একটা জায়গায় পারচেস করতে গেলাম, একটা সুপার শপে, আমি কার্ডটা বের করব, টাচ করব, পেমেন্ট ডান। সো আজকের দিনের ডিজিটাল কিন্তু হচ্ছে এটা। সো আমরা যদি বলি যে ডিজিটাল আসলে একটা ট্রান্সফরমেটিভ ওয়ে, আমি গতকালকে যেখানে ছিলাম সেইখান থেকে নতুন আর একটা জায়গায় যাব, এবং এই যাওয়াটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা চলমান প্রক্রিয়া এবং যেটা ভবিষ্যৎকে ধারণ করতে পারে। সো এইটাই হচ্ছে কি ডিজিটাল। এখন আপনি যখন বলতেছেন যে ডিজিটালের টুলসগুলো কি বা প্রক্রিয়াটা কি, প্রক্রিয়াটা হচ্ছে যে টুলসগুলো, এই আলোচনার সাথে আমি এটা প্রশ্নটা একটু যুক্ত করে দিই নিশ্চয়ই, তাহলে যারা শুনছেন তারা ভালো করে আপনার আলোচনা শুনে সমৃদ্ধ হবেন, যে প্রক্রিয়া বা টুলসগুলো আমাদের দেশে ব্যাংকগুলো ব্যবহার করছে সেটি কতটা গ্রাহক বান্ধব। আমরা এতগুলি ব্যাংক মিলে কাজ করতেছি, আমাদের দেশে স্টিল ফিনান্সিয়াল ইনক্লুশন বিগ পিকচারে অথবা গ্রেটার ফিনান্সিয়াল ইনক্লুশনের যে আপনার সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে আমরা দেখতেছি লেস দেন 40% বা অ্যাপ্রক্সিমেটলি 40% ফিনান্সিয়াল ইনক্লুশন হয়েছে। তার মানে হচ্ছে গিয়ে কোনো একটা জায়গায় এখন পর্যন্ত একটা বড় রকমের গ্যাপ আছে। সেই গ্যাপটা কোথাকার সঙ্গে? মানুষের সঙ্গে ব্যাংকের। আচ্ছা। আইদার ব্যাংক সমস্ত মানুষের কাছে যেতে পারতেছে না, অথবা সমস্ত মানুষ ব্যাংকের কাছে আসতে পারতেছে না। এই যে এই গ্যাপটা আসলে আমরা যদি একদম লোকাল, গ্লোবাল, রিজিওনাল এই অ্যাসপেক্টও চিন্তা করি, এইটা আসলে কোনো দেশেও ব্যাংক ট্র্যাডিশনাল যে মেথোডোলজি, লাইক আমি একটা ব্রাঞ্চ দিব, আমি একটা ব্রাঞ্চ দিয়ে সমস্ত কাস্টমারকে এখানে নিয়ে আসবো,
এইটা আসলে কোথাও সম্ভব না। এইটা সম্ভব করার একটা মাত্র উপায় হচ্ছে গিয়ে আমি যদি বলি ডিজিটাল ব্যাংকিং বা স্মার্ট ব্যাংকিং। লাইক এখন সব কিছুর মতোই আমরা বলি হচ্ছে গিয়ে মোবাইল ফার্স্ট। আপনি দেখেন মোবাইল ফার্স্ট এটা কিন্তু শুধুমাত্র ব্যাংকের ক্ষেত্রে না, আপনাকে যে কেউ একটা কোশ্চেন করলে আপনি সরকারে কী করেন, সবার কাছে একটা মোবাইলে ঢুমারেন, আপনি গুগল চেক করেন, আপনি ইউটিউব চেক করেন। তাহলে এই যে একটা টেন্ডেন্সি, তার মানে হচ্ছে কি আমরা কী চাই, আমরা চাই হচ্ছে সব কিছু মোবাইলের মধ্যে। তাহলে আমি যদি মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ বলি, তাহলে মোবাইল ফার্স্ট ব্যাংক আমি কেন বলতে পারবো না? তার মানে আমার ব্যাংকটাই যদি হয়ে যায় একটা মোবাইল, অথবা একটা মোবাইলের মধ্যেই আমি যদি ব্যাংকের সব কিছু পেয়ে যাই, তাহলে কিন্তু আমাকে ব্রাঞ্চে আসতে হচ্ছে না, ব্রাঞ্চে আসতে হবে না, আচ্ছা। সে ঘরে বসেই সে কাজগুলো ঘরে করতে বসে পারে। সবকিছু করতে পারতেছে। তাহলে এইটা যদি আমি করতে পারি, এই ধরনের যদি আমার একটা প্রিপারেশন থাকে, তাহলে কিন্তু এই যে একটা লোককে 10 কিলোমিটার বা 20 কিলোমিটার দূরে গিয়ে ব্যাংকিং একটা সেবা নিতে হবে বা সার্ভিস নিতে হবে, সেটা দরকার হচ্ছে না, সেটা প্রয়োজন হচ্ছে না। আমরা খালিদ ভাই, এই আলোচনাটি আপনি চমৎকার করে বলছেন যে একটা বিরতি নিতে হচ্ছে, শুনতে পারলে খুব ভালো হতো টানা, যে সেটা হচ্ছে যে ব্যাংকের যে ঘাটতির যে প্রসঙ্গগুলো আছে, বিশেষ করে গ্রাহককে আকৃষ্ট করার প্রশ্নে অথবা এই ডিজিটাল ব্যাংকিংয়ের সাথে সম্পৃক্ত করার প্রশ্নে ব্যাংকগুলো সেই ঘাটতিগুলো কিভাবে পূরণ করতে পারে। বাংলাদেশ ব্যাংকের আমরা বিভিন্ন ধরনের নির্দেশনা দেখি, প্রেক্ষাপটে যে ব্যাংকগুলোরও কিছু ঘাটতির কথা আপনি বলছিলেন, কি ঘাটতি আছে আপনার দৃষ্টিতে বা আপনার চোখে, কি ঘাটতিগুলো ধরা পড়ছে? সো আমরা যদি আসলে এটা ঠিক ঘাটতি না বলে আমরা বলি যে সবগুলা ব্যাংক সমভাবে এটাকে কি বলা যায়, যে এখন পর্যন্ত আপনার মানে ডিজিটাল ইনক্লুশন বা ইনক্লুশনের যে প্রসেসটা, সেই প্রসেসটাকে একদম কাস্টমার সেন্ট্রিক ওয়েতে, এটাকে যদি আরও একটু অন্যভাবে বলি, যে একটা কাস্টমারের তার একদম সুবিধার মতো জায়গা থেকে সে যখন খুশি তখন ব্যাংকিং করবে, এরকম একটা মডেল। লাইক রাত 3টার সময় একটা মানুষের লোন দরকার হতে পারে। আচ্ছা, বাস্তবতা হচ্ছে গিয়ে বাংলাদেশের এখন পর্যন্ত ওরকম এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে কিনা, এবং সেই এনভায়রনমেন্ট শুধু ব্যাংক না, সেই এনভায়রনমেন্টের সঙ্গে আমার অনেকগুলো ম্যাক্রো ফ্যাক্টর জড়িত। সো আমরা যদি বলি যে আমরা যদি একটু বাংলাদেশে দেখি, দেখেন আমাদের দেশে আমাদের এখন পর্যন্ত ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, সেইটা কি আসলে এখন পর্যন্ত 18 কোটি লোককে সার্ভ করার মতো জায়গা আমরা নিতে পেরেছি? আমাদের দেশে কি প্রত্যেকটা লোকের অ্যাক্সেস টু ইন্টারনেট আছে? নেই। সো আমরা যখন বলবো যে অ্যাক্সেস টু ইন্টারনেট, তার মানে হচ্ছে গিয়ে আমার এইটা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। আমি এই ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার যদি কনফার্ম করতে পারি, এরপরে যদি আমি না, আবার ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার সেটা তো শুধু ব্যাংকের একার করণীয় না। আমি এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছি। এইখানে আসলে একটা কোলাবোরেশন লাগবে। কোলাবোরেশন লাগবে হচ্ছে কোন জায়গাটায়, ফার্স্ট আমাদের একটা ডিজিটাল গাইডলাইন থাকতে হবে, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, রাইট, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ থাকতে হবে অ্যাজ এ কান্ট্রি। জি, এই কান্ট্রি হিসাবে আমার একটা ডিজিটাল গাইডলাইন থাকার পরে দেন আমার লাগবে হচ্ছে সেক্টর স্পেসিফিক। লাইক আমি ব্যাংকের জন্য যখন বলি ডিজিটাল, ব্যাংকের জন্য ডিজিটালের যে মিনিং, আর আমি যখন বলি এগ্রির জন্য ডিজিটাল, এগ্রির জন্য সেই ডিজিটালের মিনিং একই কিনা। অথবা আমি যদি বলি যে অন্য একটা ইন্ডাস্ট্রি, সেই বা আরএমজি ইন্ডাস্ট্রির জন্য আসলে ডিজিটালের মিনিংটা কি, তাহলে আমাদের দেখতে হবে যে সেক্টর অনুযায়ী তো অর্থটা বদলে যাচ্ছে। একদম আপনি অ্যাবসলিউটলি রাইট, যে সেক্টর অনুযায়ী। সো আমাকে এইটাই ডিফাইন করতে হবে যে আমি যখন একটা হোলিস্টিক অ্যাপ্রোচে বলবো ইজ ডিজিটাল, সো আমি এইটাকে হোলিস্টিক একটা অ্যাপ্রোচ নেওয়ার পর আমি কী করবো, এটা ভাগ করবো হচ্ছে গিয়ে ছোটো ছোটো স্মল ইয়ার্ডিস্টিকে। যে ঠিক আছে, ব্যাংকের জন্য ডিজিটাল মানে হচ্ছে গিয়ে যে কোনো একটা মানুষ যে কোনো জায়গা থেকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারে। সো এই বেসিক একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারে যে কোনো জায়গা থেকে যে কোনো সময়, এইটা হচ্ছে গিয়ে ব্যাংকের জন্য ডিজিটালের ফার্স্ট স্টেপ। নাম্বার 2, তাহলে আমি যখন বলি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পারবে, এবার ব্যাংকের একটা প্রিপারেশন হলো, ব্যাংক একটা অ্যাপ ডেভেলপ করলো, যে অ্যাপে ঢুকে আপনি শুধুমাত্র একটা এনআইডি স্ক্যান করে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। জি, বাট এই যে আপনার একটা স্ক্যান করতে হবে, এটা যদি আপনার কী লাগবে, আপনার একটা স্মার্টফোন লাগবে। তাহলে এখন স্মার্টফোন যে আপনার আছে কি না, এইটা তো আসলে আপনার শুধুমাত্র পলিসির ইস্যু না, ব্যাংকের ইস্যু না, এটা কিন্তু হচ্ছে গিয়ে অ্যাফোর্ডেবিলিটি, এবং সেই অ্যাফোর্ডেবিলিটি না হয় তাহলে সেইখানে গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ আছে কিনা, ওই যেটা আপনি গাইডলাইনের কথা বলছেন, গাইডলাইন অ্যাজ ওয়েল অ্যাজ লাইক আমি যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে দেয়ার আর 2 ফ্যাক্টর যেটা হচ্ছে গিয়ে ফ্যান্টাস্টিক্যালি ওয়ার্ক করছে ফর দ্য গ্রেটার ডিজিটাল ট্রান্সফরমেশন। একটাকে আমরা বলি প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ, হুইচ ইজ কল জিও ফ্যাক্টর। হোয়াট ইজ জিও ফ্যাক্টর? জিও যখন আপনার মোবাইল মার্কেটে আসলো, সে কী করলো, সে হচ্ছে গিয়ে লাইক 3 GB ডাটা উইথ এ ফোন ফ্রি ফর অল। তার মানে আমি কি করলাম, আমি একটা মানুষকে বা 1 GB ডাটা আমি যখন ফ্রি দিলাম একটা স্মার্টফোনের সঙ্গে, এবং সেই স্মার্টফোনগুলো ছিল মোস্টলি সাবসিডাইজ লেস দেন 5,000 রুপিস।
সো বাংলাদেশেও কিন্তু আপনি 5,000 রুপি 5,000 টাকা দিয়ে একটা স্মার্টফোন বলেন, এটা কিন্তু সবার জন্য অ্যাফোর্ডেবল। 20,000 টাকা হয়তো অ্যাফোর্ডেবল না। হ্যাঁ। তাহলে যদি এরকম একটা মডেল থাকতো যে না আমাদের বাংলাদেশে ধরেন একটা প্রোডাক্ট অথবা একটা গভর্নমেন্টের প্রজেক্ট ওয়াজ ভেরি মাচ সাকসেসফুল, সেটা ছিল কোনটা? একটি বাড়ি একটি খামার। তাহলে আমার যদি একটি বাড়ি একটি খামারের মতো একটা প্রকল্প, যে একটা হাউস হোল্ড মানে হচ্ছে একটা স্মার্টফোন থাকবে। দেখেন একটা স্মার্টফোন কিন্তু শুধু একটা স্মার্টফোন না, একটা স্মার্টফোন হচ্ছে একটা ইকুইটি। সো এইবার আসেন, যদি ঘরে আমার একটা মোবাইল ফোন থাকে, আমি যদি এবার কোনো একটা ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যোগ দিতে পারি, লাইক দারাস, আমি যদি ঘরে বসে একটা ব্লাউজ বানাতে পারি, বাংলাদেশে একটা লজিস্টিক্স কোম্পানি আছে। সো আমি কি করতে পারি? আমি ভিডিও কল করে আমি একটা মেজারমেন্ট নিতে পারি, অথবা যে ভদ্রমহিলাটা করতেছে সে একটা স্যাম্পল পাঠিয়ে দিতে পারে। স্যাম্পল পাঠানোর পরে গ্রামের যে মহিলা আছে সে কিন্তু এই স্যাম্পল দেখে ওইখানে বসে তৈরি করে 3 দিনের মধ্যে ঢাকায় পাঠিয়ে দিতে পারে। সম্ভব। তাহলে এই যে আপনি বলছেন একটা স্মার্টফোন, তার মানে কি এটা হয়ে যাচ্ছে আপনার জন্য একটা ডিজিটাল ইকুইটি। এই যে একটা পারসেপশন, আপনি 5,000 টাকার একটা স্মার্টফোন দিয়ে আপনি আর্নিং করতে পারেন, তার মানে কি আপনি কি ক্রিয়েট করতেছেন? এন্টারপ্রেনার ক্রিয়েট করতেছেন। এই পারসেপশনটা আমাদের দেশে কখনো এইভাবে দেখা হয় না। এই যে ইনোভেশনের যে ইনিশিয়েটিভের যে প্রসঙ্গ বললেন, এবং সেক্ষেত্রে যে নেটওয়ার্কিংয়ের যে প্রসঙ্গগুলো, তার সূত্র ধরে একটা ক্যাপাসিটির প্রসঙ্গ আছে, যে উদ্যোক্তা তৈরির প্রসঙ্গে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কাজগুলো করার প্রশ্নে যে ক্যাপাসিটি থাকা প্রয়োজন একটি দেশের, সেই জায়গাতে আমাদের অবস্থান কি? সম্ভাবনা অফুরন্ত, বাট আমরা আসলে কাজে লাগানোর জন্য বা এই সম্ভাবনাটাকে আপনার ক্যাপিটালাইজ করার জন্য যে প্রিপারেশনগুলির দরকার, সেটা সমন্বিত একটা যে প্রসেসটা হওয়া দরকার বা যে কোলাবোরেশনগুলি হওয়া দরকার, সেই জায়গাটা আসলে ওরকম স্ট্রংলি আমরা দেখতে পারতেছি না। আচ্ছা, ট্রেডিশনাল হয়ে কাজ করতেছে না, হুইচ ইজ প্রুভেন। তাহলে আমাকে এখন কি করতে হবে? আমাকে টেকনোলজি বেস, ডিজিটাল বেস সলিউশন কি হতে পারে? আমি একটা সুন্দর এক্সাম্পল দিই, লাইক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, তারা ফার্স্ট ইন এশিয়া একটা হিউম্যানয়েড ইমোশনাল ইন্টেলিজেন্স বেস একটা হিউম্যানয়েড বট লঞ্চ করলো। তার মানে হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়ে একটা এআই বেস ভার্চুয়াল রোবট, যাকে আপনি দেখতে পারেন এবং যার সঙ্গে কথা বলতে পারেন। জি। এখন যদি এরকম হয়, দেন বাংলাদেশে আমি বলতেছি ফিনান্সিয়াল লিটারেসির একটা বড় জিনিস কি, সে লিখতে পারে কিনা, সে একটা ব্যাংকের ফর্ম ফিল আপ করতে পারে কিনা। আচ্ছা, সে তো লিখতে পারে না কিন্তু কথা বলতে পারে না, এমন লোক কি আছে? এখন যদি এরকম হতো যে না আমি আসলে এরকম এআই ডেভেলপ করব, যে এআইটা আপনার কথা শুনে আপনার সমস্ত ইনফরমেশন নিয়ে সে অটোমেটিক্যালি একটা ব্যাংকের ফর্ম ফিল আপ করে দিবে, আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করে দিবে, তাহলে কিন্তু আমার ফিনান্সিয়াল লিটারেসি কোনো রোডব্লক হতো না, কারণ কথা তো আমরা সবাই বলতে পারি। ফ্যাক্ট হচ্ছে গিয়ে আমি আমার জায়গা থেকে একটা মানুষ, আপনি তো তাকে 16 কোটি লোক বা 12 কোটি লোককে কিন্তু আপনি আগামীকালকেই এডুকেট করে ফেলতে পারবেন না, সম্ভব না, আপনি সম্ভব না। বাট সে যেখানে আছে সেইখান থেকে আপনি তাকে এঙ্গেজ করতে পারেন। সেটা কোনটা হতে পারে? আমি বললাম যে কেউ হয়তো লিখতে পারে, সে শুধু লিখে দিল। কেউ হয়তো কথা বলতে পারে, সে কথা বললো। সো এই কথা বলার মাধ্যমে সে যখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবে, তখনই আপনি বুঝবেন যে না এই দেশে 100% ফিনান্সিয়াল ইনক্লুশন সম্ভব। অর্থাৎ যে অবস্থায় আছে সেই অবস্থায় তাকে এনগেজ করা। এক্স্যাক্টলি, যে যেখানে আছে, কারণ আপনি কিন্তু তার অবস্থান পরিবর্তন করতে পারবেন না, অ্যান্ড করতে গেলে আপনি ইট উইল টেক মোর টাইম। তাহলে আমি যদি যেই অবস্থানে আছে সেই অবস্থান থেকে তাকে আমি রিচ করার চেষ্টা করি। লাইক আপনি যদি একটা এক্সাম্পল দেখেন, যে ধরেন আপনি বাংলাদেশ এমএফএস সবাই ইউজ করে, এখন যদি আমি এমএফএস এর সঙ্গে এমনভাবে কোলাপ করি যে ও এমএফএস এর অ্যাপ তো সে ইউজ করতেছে, অ্যাটলিস্ট সে তো হচ্ছে গিয়ে আপনার ফিচার ফোন ইউজ করে ওই যে 1 2 3 4 5 প্রেস করে সে কিন্তু একটা ট্রানজ্যাকশন করতে পারছে। তাহলে আমি এমন প্রোডাক্ট কেন ডিজাইন করতেছি না যে 1 প্রেস করা মানে হচ্ছে গিয়ে ভাই আমি একটা লোন নিতে চাই, এবং 2 প্রেস করা মানে হচ্ছে গিয়ে এই যে আমি ডাটা, আমার যেটুকু ডাটা আছে, আমি যেটুকু ডিজিটাল ডাটা জেনারেট করলাম সেটুকু আপনার সঙ্গে শেয়ার করতেছি, শেয়ার করা। এবং 3 প্রেস করা মানে হচ্ছে গিয়ে আমি এই বল কনসেন্ট দিচ্ছি, আপনি আমার ডাটার উপর বেস করে আমাকে একটা লোন দেন। একদম সহজবোধ্য করে নিয়ে আসা। এবং সেক্ষেত্রে স্মার্ট ব্যাংকিংয়ের এই বিষয়টি কতটা ভূমিকা রাখতে পারে, কি তার করণীয় জায়গাটি কি হতে পারে, সেটা নিয়েও আমরা গ্রাহক পর্যায় থেকে শুরু করে আপনারা যারা এই জায়গাগুলোতে নেতৃত্ব দিচ্ছেন আপনাদের মধ্যে বা জাতীয় পর্যায়ে আলোচনা হচ্ছে, আপনার কাছ থেকে একটু আমরা শুনতে চাই যে ভূমিকার জায়গাটা কি হতে পারে, কি ভূমিকা রাখতে পারে। আমাদের একটা ভিশন থাকা উচিত যে আমরা আসলে যে এখন 2025, আমরা আসলে 27 অথবা 2030-র মধ্যে মানুষের একদম বেসিক যে রাইট, ফিনান্সিয়াল ইনক্লুশন একটা বেসিক রাইট, এবং সেই ফিনান্সিয়াল গ্রেটার ফিনান্সিয়াল ইনক্লুশন
আমরা এবং এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এর যে কোনো সুযোগ নেই। সো আমাদের আসলে এরকম একটা ভীষণ সেট করা, মেবি এটা একটু মনে হতে পারে লার্জ ভীষণ বা একটু বড় ভীষণ, বাট আপনাকে কিন্তু বড় কিছু অ্যাচিভ করতে একটা বড় ভীষণ সেট করতে হবে। সো আমরা যদি কোনো একটা টার্গেট সেট করতে পারি যে না এইটা আপনার আগামী 5 বছরের মধ্যে আমরা করব, করার কিন্তু অনেকগুলো ওয়ে আছে। আপনাকে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, লাইক বাংলাদেশে এখন প্রতি বছর মানুষ তার পকেট থেকে 10,000 কোটি টাকা খরচ করে শুধুমাত্র ক্যাশ আউট করার জন্য। আপনি যদি 5 বছরের টাকা চিন্তা করেন, এটা হচ্ছে 50,000 কোটি টাকা। আপনি যদি 50,000 কোটি টাকা একটা প্ল্যান নেন, আপনি বাংলাদেশে 1,55,000 স্কোয়ার মিটার যদি হয় হচ্ছে গিয়ে কিলোমিটার আমার জায়গা হয়, আমি একটা এটিএম যদি 10 লাখ টাকাও দাম হয়, 50,000 কোটি টাকায় আমি 5 লক্ষ এটিএম কিনতে পারি। তার মানে হচ্ছে গিয়ে এটিএম না, উইথ সিআরএম। এটিএম না, আমি বলতেছি এটা ব্যাংক ইন এ বক্স। এটা ছোট একটা বক্স যেখানে আমার এটিএম থাকবে, আমার টাকা জমা দেওয়ার মতো সামর্থ্য থাকবে, যেখানে আমার একটা কার্ড প্রিন্টার মেশিন থাকবে, যেখানে আমার একটা স্ক্যানার থাকবে, যেখানে আমার একটা ক্যামেরা থাকবে। তাহলে আমি কি করব, আমি ওই বক্সের মধ্যে ঢুকবো, আমি আমার ইনফরমেশন দিব, ছবি তুলবো, এনআইডি কার্ড স্ক্যান করবো, অ্যাকাউন্ট ওপেন হবে, আমি টাকা জমা দিব, টাকা জমা বের হয়ে আসবো। খুব দীর্ঘ করে শুনতে পারলে খুব ভালো লাগতো, আপনার আলোচনাগুলো শুনতে ভালোই লাগছে। সেটা হচ্ছে যে এই যে আপনি প্রস্তাব বা সম্ভাবনাগুলোর কথা বলছেন, সেক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদে যারা আছেন বা যারা উদ্যোক্তা, তাদের সাথে তাদেরকে বোঝানো বা তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? খুব বেশি লাকি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কাজ করে, খুব বেশি লাকি যে আমরা যখন যে ইনিশিয়েটিভ নিয়ে কথা বলতে গিয়েছি, নতুন একটা ধারণা নিয়ে গিয়েছি, সামথিং ভেরি মাচ ইনোভেটিভ যেটা ওয়ার্ল্ডে কোথাও হয় নাই, এরকম একটা কিছু যখন নিয়ে গেছি, বোর্ড সবসময় আমাদের এনকারেজ করছে, বোর্ড সবসময় আমাদের স্পন্সর করছে, বোর্ড সবসময় আমাদের সাহস জুগিয়েছে। এবং বোর্ডের একটা অ্যাপ্রোচ ছিল যে ইফ ইউ ফেল ডোন্ট বি ইন ফিয়ার। তুমি ফেল করলে এটা নিয়ে তোমাকে ফিয়ার হতে হবে না। এখন এই সেম অ্যাপ্রোচটা যদি বাংলাদেশের সবগুলো ব্যাংকের বোর্ডে থাকতো, তাহলে হয়তো বাংলাদেশের ফিনান্সিয়াল ইনক্লুশনের গল্পটা, স্টোরিটা অন্যরকম ভাবে লেখাটা সুযোগ ছিল। একেবারে শেষ লাইনটা শুনবো যে গ্রাহকের উদ্দেশ্যে কি বলবেন? সবার আগে চিন্তা করবেন ব্যাংক একটা ইনস্টিটিউশন এবং একটা রেগুলেটরি প্রতিষ্ঠান। আপনার টাকা ব্যাংকে সবচেয়ে বেশি নিরাপদ। আপনি মাটির ব্যাংকে রাখবেন, আপনার টাকা নষ্ট হয়ে যেতে পারে ন্যাচারাল ওয়েতে। আপনি কোঅপারেটিভে রাখবেন, আপনি এমএলএম কোম্পানিতে রাখবেন, সবগুলোতে রিস্ক সবচেয়ে বেশি। সো আপনি সমস্ত জায়গার সঙ্গে যদি শুধুমাত্র ট্রাস্টটা করেন যে না ব্যাংক ইজ দেয়ার, এবং এই ব্যাংক ইজ দেয়ার, ব্যাংক ইজ ফর আস, ব্যাংক আমার জন্য, আমার ব্যাংক, এই চিন্তাটা যদি আপনি করতে পারেন, তাহলে মনে হয় আপনি জাতি হিসেবে তো আমরা উপকৃত হবেই, মানুষ হিসাবে অথবা নাগরিক হিসাবে সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনি এবং একজন, সেটাই আপনি বলছেন চমৎকার করে, একজন গ্রাহক সবচেয়ে বেশি উপকৃত, একজন গ্রাহক সবচেয়ে বেশি উপকৃত। তবে সেক্ষেত্রে গ্রাহককে ব্যাংক চুজ করার ক্ষেত্রে তাকে প্রাথমিক যে তথ্য উপাত্ত সেগুলো যাচাই করে চুজ করা প্রয়োজন। শিওর, একদম শিওরলি আপনি রাইটলি বলছেন। খালিদ হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে একই সময় আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।